নমস্কার, স্বাগত সিটিভিএনে এডুকেশন অনলাইনের আরও একটা নতুন পর্বে। আজ আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। পড়াশুনো চলবে, পড়াশুনো রোজকার মতো চলে, এবং সে জায়গায় দাঁড়িয়ে আজ যে বিষয় নিয়ে আমরা পড়বো তা হলো ইংলিশ। আর যাদের জন্য আজকের ক্লাস 10-এর যে পড়ুয়া বন্ধুরা রয়েছে, আমার দশম শ্রেণীতে যারা পড়ছো, তাদের জন্য আজকের ইংলিশের ক্লাস। আর চটজলদি বলে ফেলি, আজকে আমরা বরঞ্চ কি পড়বো সেটা একবার জানিয়ে দিই তোমাদেরকে। আজকে আমরা টেক্সট বুকের লেসন নাম্বার 7-এ থাকবো, ইউনিট নাম্বার 3, পাশাপাশি গ্রামার, রাইটিং স্কিল, এবং এর সঙ্গে আনুষঙ্গিক আরও কিছু টিপস দেবেন তোমাদেরকে স্যার। যেহেতু পার্থপ্রতিম স্যার আমাদের সঙ্গে রয়েছেন, শুধুমাত্র যে সংস্কৃত কলেজিয়েট স্কুলের শিক্ষক তিনি তেমনটা নন, তিনি একজন সাইকোলজিক্যাল কাউন্সিলারও। তাই স্যারকে অনেক অনেক স্বাগত জানাবো আমাদের সঙ্গে থাকার জন্য। আর প্রত্যেকটা ক্লাসেই স্যার পড়াশুনোর পাশাপাশি বেশ কিছু টিপস দিয়ে থাকে, সেটা স্টুডেন্টদের জন্য হোক বা গার্ডিয়ানসদের জন্য হোক, যেটা আমাদের সকলেরই ভীষণ কাজে লাগে। আর সবথেকে বড় কথা হচ্ছে পজিটিভ ভাইবস। এটা কিন্তু আমার, তোমার, আপনাদের সকলের জন্য ভীষণ প্রয়োজনীয়। তাই পড়াশুনো চলুক, তার সঙ্গে টিপসও থাকবে। আমরা একেবারেই ক্লাস থেকে শুরু করব, তবে তার আগে দুটো কথা বলবো তোমাদেরকে। যারা পর্দার ওপারে রয়েছে, অর্থাৎ আমার ক্লাস 10-এর পড়ুয়া বন্ধুরা, তোমরা তোমাদের সমস্যা হলে অবশ্যই ফোন করতে পারো। সরাসরি কথা বলার জন্য ফোন নাম্বার যাচ্ছে। তবে একটা বিষয় মাথায় রাখবে, যখন ফোন করবে তখন তোমরা যেখানে অনুষ্ঠান দেখছো, অর্থাৎ তোমাদের টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে তোমরা ফোনে কথা বলবে। তাহলে তোমাদের প্রশ্ন শুনতে সুবিধে হবে, স্যারের উত্তর দিতে এবং তোমাদের সেই উত্তর বুঝতেও অনেকটা সুবিধে হবে। তাহলে চলো ক্লাসটা শুরু করে ফেলি। স্যার, তো প্রথমেই তাহলে আজকে আমরা টেক্সট বুকে যাচ্ছি। একদম ওকে। স্টুডেন্টস, তোমরা যারা ক্লাস শুনছো, দেখছো, আমরা শুরু করি। ক্লাস 10-এর জন্য আজকে লেখাপড়া আমরা টেক্সট থেকে শুরু করব। তার আগে আমি একটা কথা বলি তোমাদের, যেহেতু মাধ্যমিক তোমাদের প্রথম বড় পরীক্ষা বাইরের ক্ষেত্রে, মাধ্যমিকের ইংরেজির প্রশ্নপত্র কেমন হয়, উই কল ইট আ বুকলেট। একই সঙ্গে প্রশ্ন উত্তর ছাপা থাকে। সেটার মার্কস ডিভিশন কেমন হয়, কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হয়, এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। তোমরা যারা আজ ক্লাস শুনছো, তোমাদের বলে রাখি, 20th জুন আমি ক্লাস 10-এর জন্য যে ক্লাস নিয়েছিলাম, পড়িয়েছিলাম তোমাদের, সেখানে আমি কোয়েশ্চেন প্যাটার্ন, মার্কস ডিভিশন আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছিলাম। সো দ্য স্টুডেন্টস, if you wish to have a glimpse of the question pattern and the marks division for madhyamik exam, তোমরা তাহলে 20th জুন সেই ক্লাসটি তোমরা একবার দেখে নিতে পারো। ইউটিউবে রয়েছে, ফেসবুকে রয়েছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এরপর আমরা শুরু করি আজকের পড়ানো। This is lesson number 7, unit number 3. I taught unit number 1, unit number 2 in my previous classes. So today we are taking up unit number 3. This is in page number 57. First page, please. When the family has finished tea and gathers round the fire, the cat casually goes out of the room. যখন ফ্যামিলি বা পরিবারের সদস্যরা তারা বিকেলের জলপান, তারা বিকেলের টিফিন, টি, এগুলো তারা সমাপ্ত করেছেন, ফিনিশড, তারা সমাপ্ত করেছেন চা পান করা, অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, এবং আগুনের চারপাশে তারা, ফায়ার প্লেসের চারদিকে তারা গোল হয়ে বসেছেন। They are relaxing now. What does the cat do? The cat casually goes out of the room. Cat তখন casually, অর্থাৎ খুব স্বাভাবিকভাবে, কোনো রকম, ক্যাজুয়ালির অ্যান্টোনিম হচ্ছে সিরিয়াসলি, খুব ক্যাজুয়ালি, হালকাভাবে ঘরের থেকে বাইরে চলে যায়। আমি স্টুডেন্টদের বলবো, তোমরা খেয়াল করো একটি জায়গা, আমরা কি বললাম, when the family has finished tea, ফ্যামিলি, পরিবার। এখানে পরিবার বলতে আসলে বোঝানো হয়, আমরা বোঝাতে চাই পরিবারের সদস্যরা, তাই তো? পরিবার মানে পরিবারের সব সদস্যরা। আচ্ছা, পরিবারের সদস্যরা যখন আমরা বলছি, দিস ইজ প্লুরাল নাউন, তাই না? পরিবারের সদস্যরা, আমরা একাধিক সদস্যের কথা ইন্ডিকেট করছি। তাহলে যদি একাধিক সদস্য হয়, তাহলে হোয়াই ইজ দ্য ভার্ব, খেয়াল করে দেখো, হ্যাজ ফিনিশড, হ্যাজ তার মানে সিঙ্গুলার, গ্যাদার্স
এস যোগ হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আবার আমি এখানে তোমাদের পড়ানোর সময় বলছি পরিবারের সদস্যরা, সো দ্যার ইজ এ কন্ট্রাডিকশন, তাই কি না? এই কন্ট্রাডিকশনটা আপাত দৃষ্টিতে এই কারণে মনে হচ্ছে বিকজ অফকোর্স উই আর রেফারিং টু দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, বাট অফকোর্স উই আর ইউজিং দ্য সিঙ্গুলার ফর্ম অফ ভার্ব, হ্যাজ সিঙ্গুলার ফর্ম, গ্যাদার্স সিঙ্গুলার ফর্ম। এই কন্ট্রাডিকশনটা এই কারণে হচ্ছে পরিবারের সদস্যরা থাকা সত্ত্বেও উই আর রেফারিং টু দ্য ফ্যামিলি অ্যাজ আ ইউনিট। বুঝে নাও ভালো করে, এই ভুলটা কিন্তু অনেক সময় অনেক ছাত্রছাত্রীদের হয়ে থাকে। আমি একটি সেন্টেন্স বলি, এ টিম অব 100 মেন, 200 উইমেন অ্যান্ড 300 চিলড্রেন ড্যাশ কামিং। একটি দল 100 মেন, 200 উইমেন, 300 চিলড্রেন। এখানে ইজ কামিং হবে না আর কামিং হবে? কারো কারো মনে হতে পারে স্যার টোটাল নাম্বার তো 600, তাহলে দিস ইজ অফকোর্স প্লুরাল, তাহলে আমরা বলবো আর কামিং। ভালো করে খেয়াল করো সেন্টেন্সটা, আ টিম অব, আ টিম, দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স ইজ আ টিম, সিঙ্গুলার নাম্বার। এবার টিমের মধ্যে যতজনই থাকুক না কেন, 100 প্লাস 200 প্লাস 300 যত থাকুক না কেন, উই আর রেফারিং টু অ্যাজ ওয়ান ইউনিট, আ টিম। ক্লিয়ার এই জায়গাটা? তাহলে এই কারণে ফ্যামিলি সিঙ্গুলার নাম্বার, বাট উই আর রেফারিং টু দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি প্লুরাল, কিন্তু আমরা এখানে ভার্বটা ব্যবহার করছি হ্যাজ সিঙ্গুলার, গ্যাদার্স সিঙ্গুলার। ওকে, ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম। তার সত্যিকারের জীবন এখন শুরু হলো। হিম বলতে দ্য ক্যাট, ট্রু লাইফ সত্যিকারের জীবন। when we say this is a true life, we mean এর আগের যে লাইফটা আমরা দেখতে পেয়েছি that was not true life, that was a fake life। কেন ফেক? কেন আসছি আমরা পরে। he saunters, he the cat saunters down his own backyard, backyard বাড়ির পেছনের অংশ, backyard বাড়ির পেছনের অংশ, and saunter means হেলতে দুলতে চলা, হেলতে দুলতে চলা, ধীরে ধীরে হেলতে দুলতে চলা। he saunters down his own backyard, বাড়ির পেছন দিকে সে ধীরে সুস্থে যায়। springs to the top, স্প্রিং শব্দটির অনেক মানে। স্প্রিং আমরা জানি ওই মেটালের একটা জিনিস যেটা চাপ দিলে পরে আবার বড় হয়ে যায়। স্প্রিং মানে ঝর্ণা, স্প্রিং মানে বসন্তকাল। এখানে স্প্রিং মানে লাফ দেওয়া, লাফিয়ে যাওয়া। স্প্রিংস লাফ দিয়ে যায় কোথায়? টু দ্য টপ অফ দ্য ফেন্স, ফেন্স হচ্ছে বেড়া, বেড়ার ওপরে লাফিয়ে ওঠে। ড্রপস বেড়া থেকে লাফ দিয়ে নামে, ড্রপ নেমে পড়ে। লাইটলি হালকাভাবে, ডাউন টু দ্য আদার সাইড হালকাভাবে নেমে পড়ে বেড়ার অন্য দিকে। হি ট্রটস, হি মানে উই আন্ডারস্ট্যান্ড হি ইজ দ্য ক্যাট। ট্রটস, ট্রটিং ইজ ওয়াকিং আ লিটল বিট ফাস্ট, ওয়াকিং আ লিটল বিট ফাস্ট, নট রানিং, হাঁটার চাইতে একটু জোরে। হি ট্রটস অ্যাক্রস, সে অতিক্রম করে এই জায়গাটাকে দ্রুত পায়ে। অ্যান্ড স্কিপস, স্কিপ মানে লাফিয়ে এগোনো, স্কিপ করা, লাফিয়ে এগোনো। অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, এবং একটি ফাঁকা শেডের রুফ বা ছাদে লাফিয়ে ওঠে। হিজ মুভমেন্ট বিকামস লাইট, তার মুভমেন্ট, তার ভঙ্গি এখন এলিগ্যান্ট, লাইট, এলিগ্যান্ট, খুব চমৎকার তার ভঙ্গি, দেখতে খুব চমৎকার। অ্যান্ড প্যান্থার লাইক, প্যান্থার ইজ আ ওয়াইল্ড অ্যানিম্যাল, আমরা জানি সকলে, খুব ক্ষিপ্র এবং নিঃশব্দে চলে, এবং প্যান্থারের মতো তার শিকারী প্রাণীর, প্যান্থারের মতো তার ভাবভঙ্গি। হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড, কিনলি তীক্ষ্ণভাবে। হি লুকস, হি ক্যাট, দ্য ক্যাট লুকস কিনলি তীক্ষ্ণভাবে দেখে, ফ্রম সাইড টু সাইড একদিক আরেক দিকে। অ্যান্ড মুভস নয়েজলেসলি, এবং মুভ করে চলাফেরা করে নয়েজলেসলি নিঃশব্দে। কেন?
যাতে শত্রুপক্ষ তার উপস্থিতি টের না পায়। শত্রুপক্ষ কারা আমরা দেখতে পাবো। এখানে মিন্স বিকজ, কারণ হি হ্যাজ সো মেনি এনিমিজ, তার অনেক এনিমি রয়েছে, শত্রু রয়েছে। কারা কারা? ডগস, ডগরা তার শত্রু, এনিমি। অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, অ্যান্ড স্মল বয়েজ, কখনো কখনো বাচ্চা ছেলেরা, তারা বাচ্চারা কখনো কখনো দুষ্টুমি করে অন্য প্রাণীদেরকে ঢিল ছোড়ে। এই দুষ্টুমিটা করা যদিও ঠিক নয়। তো স্মল বয়েজ উইথ স্টোনস, যে সমস্ত বাচ্চারা, তারা ওই ছোটো ছোটো ছেলেরা, তারা পাথর দিয়ে ছোড়ে, তারা এরা হচ্ছে শত্রু। অন দ্য টপ অফ দ্য শেড, আর ওই শেড বা ছাউনির ওপরে উঠে কি করে? দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক। ক্যাট কি করে? আর্চ করে। পেজ নাম্বার 1টা একটু, 1টা, হ্যাঁ চলে গেছিল। দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক। আর্চ হচ্ছে বাঁক নেওয়া, তার পিঠটাকে সে ধনুকের মতো বাঁকায়, আর্চ করে, ধনুকের মতো বাঁকায়। হিজ ব্যাক, তার পিঠটা। অ্যান্ড রেক্স হিজ ক্লজ। ক্ল কি জানো? ক্ল হচ্ছে শিকারী প্রাণীদের বড় বড় বাঁকানো যে নখ থাকে, সেটা হচ্ছে ক্ল। এবং তার সেই ক্ল দিয়ে, বাঁকানো বড় বড় নখ দিয়ে রেক, আঁচড় কাটে, রেক করে, আঁচড় কাটে। ওয়ান্স অর টুয়াইস, একবার দুবার। থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ, এই পুরনো ওল্ড রুফ, পুরনো ছাদের ওপর যে শ্যাওলা ইত্যাদি জমে গেছে, তার ফলে একটা বার্ক, একটা গাছের ছালের মতো যেন একটা আস্তরণ পড়েছে, সেই নরম সফট নরম আস্তরণে সে কি করে? তাতে নখ দিয়ে একবার দুবার আঁচড় কাটে। হি স্ট্রেচেস হিমসেলফ, স্ট্রেচ করা, প্রসারিত করা, শরীরটাকে আড়মোড়া ভাঙে। আড়মোড়া ভাঙে না, ঘুম থেকে উঠে মানুষে শরীরটাকে, মাসলগুলোকে প্রসারিত করে। হি স্ট্রেচেস হিমসেলফ, নিজের শরীরকে সে প্রসারিত করে, আড়মোড়া ভাঙে। হিমসেলফ, নিজেকে। আ ফিউ টাইমস, কয়েকবার। টু সি ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, দেখে যে আমার শরীরের সমস্ত মাসলগুলো ঠিকঠাক কাজ করছে তো। দেন তারপর ড্রুপিং হিজ হেড। ড্রুপ করা মানে জানো? ড্রুপ মানে হচ্ছে ঝুঁকে পড়া, নুয়ে পড়া। ড্রুপিং হিজ হেড, তার মাথাটাকে নুইয়ে। নিয়ারলি টু হিজ পজ। হচ্ছে থাবা, থাবা থাকে শিকারী প্রাণীদের, পশুদের, সেই থাবা, তার থাবার কাছে মাথাটাকে নিচু করে। হি সেন্ডস অ্যাক্রস আ কল টু হিজ কিনরেড। কিনরেড মিন্স স্বজন, স্বজন, দন্তস্বয় বফলা, স্বজন, আপনার জন, বন্ধু, আত্মীয়। কিনরেড, সে সেন্ডস অ্যাক্রস, একটা ডাক পাঠায়। আ কল, একটা ডাক পাঠায় টু হিজ কিনরেড, স্বজনদের, যে চলো আমি চলে এসেছি, চলে এসো তোমরা। বিফোর লং, খুব দেরি হওয়ার আগেই, দে কাম, যাদেরকে ডেকেছিল কিনরেড, তারা চলে আসে। কিভাবে আসে? গ্লাইডিং, নিঃশব্দে তারা গ্লাইড করে করে আসে, লাফিয়ে লাফিয়ে মসৃণভাবে চলে আসে। গ্লাইডিং, গ্রেসফুল, দেখতে চমৎকার। সেকেন্ড প্লেস। গ্রেসফুল, এবং দেখতে খুব চমৎকার। শ্যাডোজ, অন্ধকার ছায়াগুলো যেন গ্রেসফুল, চমৎকার শ্যাডোর মতো তারা লাফিয়ে লাফিয়ে চলে আসে। নো লঙ্গার দে আর দ্য মিক ক্রিচার্স। নো লঙ্গার, তারা আর নয়। কেমন নয়? দ্য মিক, এই দেখতে পাচ্ছ শব্দটি, যেটা আমি রাউন্ড করছি, মিক। মিক ক্রিচার। মিক মানে কি জানো? অনুগত, বাধ্য। সারাদিন ধরে বেড়ালটা যেমন অনুগত বাধ্যের মতো থাকে, এখন কিন্তু সে তা নয়। তার মানে বুঝতে পারছো? দ্য all day long when the cat with the members of the family, he fakes himself to be meek, he fakes himself to be obedient. Meek creature সে আর নয় তারা। ক্রিচার মানে প্রাণী, বাধ্য প্রাণী নয় তারা। Who an hour ago, 1 ঘন্টা আগে যারা, were mewing, তারা মিউ মিউ করে ডাকছিল। বেড়ালের ডাককে মিউ বলা হয়, মিউইং। তারা মিউ মিউ করে ডাকছিল ফর ফিশ অ্যান্ড মিল্ক, ফিশ এবং মিল্কের জন্য যারা মিউ মিউ করছিল, এখন তারা নয়। এখন তাহলে তারা কি? দে আর নাও, এখন তারা গ্রিম ফাইটার্স। গ্রিম ফাইটার্স, গ্রিম মানে ভেরি সিরিয়াস। তারা এখন ভেরি সিরিয়াস ফাইটার্স। তারা এখন
খুব সিরিয়াস, লড়াকু সৈনিক। সো I have explained the first two stanzas of lesson 7, unit number 3 from page number 57 and 58. I hope all of you have understood. তাহলে আমরা এবার গ্রামারের দিকে যাব, তাই তো? বেশ, আমরা যেহেতু চ্যাপ্টারটায় রয়েছি এবং ক্লাস 10-এর পড়াশুনো হচ্ছে, তাই ক্লাস 10-এর পড়ুয়া বন্ধু যারা পর্দার ওপারে রয়েছে, তোমরা অবশ্যই সমস্যা থাকলে ফোন করতে পারো। সরাসরি কথা বলার জন্য ফোন নাম্বার যাচ্ছে, কারণ লেসন নাম্বার 7-এর ইউনিট নাম্বার 3 স্যার পড়িয়েছেন এবং সে জায়গায় দাঁড়িয়ে যদি কোথাও কোনো সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয়, অবশ্যই ফোন করো। আমরা তাহলে আপাতত গ্রামারের দিকে যাচ্ছি স্যার। বেশ, Okay. So after the text, now we are moving to the grammar section. Students, please open page number 68. Open page number 68, and there you find there is a list of the items. There is a list of items. এর মধ্যে অন্যান্য যে আইটেমগুলো রয়েছে আমি বেশ কয়েকটি এর আগে এখানে ক্লাসে পড়িয়েছি তোমাদের। চেঞ্জ অফ পার্ট অফ স্পিচ পড়িয়েছি আমি 22nd অগাস্ট। আমি ফ্রেজাল ভার্ব, জয়নিং সেন্টেন্সেস, আর্টিকেল প্রিপোজিশন এগুলো এর আগে পড়িয়েছি। টুডে উই আর গোয়িং টু ডিসকাস ডিগ্রি চেঞ্জ। Degree change. Degree is a measuring unit, is an unit for measurement. Measurement of what? তোমরা আমরা বলি না 45 ডিগ্রি, আমরা কোনটাকে মাপ করছি? আমরা তাপমাত্রা এত ডিগ্রি সেন্টিগ্রেড, এত ডিগ্রি ফারেনহাইট, it's for measurement. Degree is for measurement. When we use the word in grammar, we also indicate a measurement. A measurement of what? A measurement about the quality of the adjective. অ্যাডজেক্টিভের একটি বৈশিষ্ট্য, সেটা আমরা ডিগ্রি দিয়ে মাপি। আমরা প্রথমে আমরা পড়ে নিই, চলো। আমরা জানি সকলে, এগুলো তোমরা নিচু ক্লাসে পড়েছো, জাস্ট আমি উল্লেখ করে দিচ্ছি। ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, দিস ইজ অফ 3 টাইপস: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। এবার তার বৈশিষ্ট্যগুলো আমরা একবার চোখ বুলিয়ে নিই, যাতে মাধ্যমিকে তোমাদের যখন প্রশ্ন থাকবে, যদি তোমরা পাও ডিগ্রি চেঞ্জ করার ডু অ্যাজ ডিরেক্টেডে থাকে, তাহলে তোমরা খুব ভালো করে করতে পারো। Let us first discuss the first 3 sentences. Okay. Sentence number 1. Pradeep is a tall boy in our class. Pradeep, subject, noun, is a tall. This is the adjective. Tall, adjective. Boy is the noun. কেমন boy? Tall boy, adjective. আমাদের ক্লাসে প্রদীপ একটি লম্বা ছেলে। প্রদীপ ইজ টলার দ্যান সুরজিৎ ইন আওয়ার ক্লাস। সুরজিতের চেয়ে প্রদীপ লম্বা। প্রদীপ ইজ দ্য টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস। আমাদের ক্লাসে প্রদীপ সবচেয়ে লম্বা ছেলে। খেয়াল করে দেখো, টল, this is in positive degree, says something about the noun in a positive, I mean এখানে পজিটিভ ডিগ্রি যখন আমরা বলি, আমরা আসলে বোঝাতে চাই this is in simple form of adjective. Clear? Tall boy. প্রদীপ is taller. চেঞ্জ কি হলো? দেখো, কম্পারেটিভে আমরা অ্যাডজেক্টিভের সাথে er যোগ করেছি, taller, er যোগ করেছি, taller, আর যোগ করেছি দেন, কারোর সঙ্গে তুলনা করছি। ইন কম্পারেটিভ ডিগ্রি উই ডু দ্য কম্প্যারিজন। সো দেন, অমুকের চেয়ে, ইন বেঙ্গলি হোয়াট উই সে, চেয়ে, অমুকের চাইতে, দিস ইজ দেন। টলার, দেন, টল অ্যাডজেক্টিভের সঙ্গে প্লাস ইয়ার, টলার অ্যান্ড দেন, এটা আমরা ব্যবহার করছি কম্পারেটিভ ডিগ্রিতে। ক্লিয়ার? ইন সুপারলেটিভ ডিগ্রি দা, এই ডেফিনিট আর্টিকেলটি আমরা ব্যবহার করলাম, দা। দা ইজ আ ডেফিনিট আর্টিকেল। আমরা কেন দা ব্যবহার করছি? আমরা নির্দিষ্ট করে একজনকে বোঝাচ্ছি। উই ইউজ দা ইন সুপারলেটিভ ডিগ্রি অ্যান্ড ইএসটি, দিস ইজ ইউজড। দা, দিস definite article is used and est is added to the adjective. So this is the most common way. আমি এখানে যে 3টে সেন্টেন্স তোমাদের বলেছি, this is সবচেয়ে বেশি আমরা দেখতে পাই যেটা ডিগ্রির ক্ষেত্রে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হয়। অ্যাডজেক্টিভ সিম্পল ফর্ম, er with the adjective plus then in comparative degree, and the definite article and est with the
simple form of adjective. So, positive degree, comparative degree, superlative degree. Now we are taking up another 3 sentences. Sentence number 4. Gublu is a fat boy. Fat. Gublu ekti fat boy. Gublu is fatter than Tublu. Gublu Tublu chaite fatter. Gublu is the fattest boy in our team. আমাদের টিমে fattest boy হচ্ছে গুবলু। এই 3টে সেন্টেন্স যে আমরা চেঞ্জ করেছি খেয়াল করে দেখো এর একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? দ্য লাস্ট লেটার ইজ রিপিটেড। ফ্যাট FAT, ইন ফ্যাটার FATTER। The last T, the last letter of the adjective, this is repeated. And in the superlative form also, fattest, again T is repeated. কেন হচ্ছে? কোথায় কোথায় আমরা এটা করি? The last letter is repeated. কোথায় করি? Usually small words, usually সাধারণভাবে ছোট ছোট শব্দ হয়। Usually the word, the adjective ends with a single consonant, fat. T, single consonant, and just before the single consonant there is a single vowel, A. শব্দটা খেয়াল করো ভালো করে তোমরা যারা পড়ছো। FAT, T is the end letter, single consonant, and তার আগে রয়েছে just before that single vowel, এবং ছোট শব্দ has single vowel in between, এই যে F আর T এর মাঝখানে single vowel। এই ক্ষেত্রগুলোতে আমরা দেখতে পাই the last letter is repeated in comparative form and also in superlative form. মনে থাকবে তোমাদের সকলের? ওকে, নেক্সট সেন্টেন্স নাম্বার 7। মিত্রা কোনো এক ছাত্রীর নাম। মিত্রা ইজ আ বিউটিফুল গার্ল ইন আওয়ার ক্লাস। মিত্রা একজন বিউটিফুল গার্ল আমাদের ক্লাসে। this is in positive degree. Mitra is more beautiful. মিত্রা বেশি সুন্দর, বেশি সুন্দরী দেন অর্পিতা। অর্পিতার চেয়ে মিত্রা হচ্ছে মোর বিউটিফুল। নাম্বার 9, মিত্রা ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল, দ্য মোস্ট বিউটিফুল, সবচেয়ে সুন্দরী গার্ল ইন আওয়ার ক্লাস। খেয়াল করে দেখো এখানে আমরা what we learned in the first sentence, tall, taller, tallest, আমরা ইয়ার যোগ করেছি, দেন যোগ করেছি, দা যোগ করেছি, est যোগ করেছি। In sentence number 4, 5 and 6, the last letter has been repeated in comparative and in superlative degrees, but now we find there is no er. Beautiful Mitra is a beautiful girl. Mitra is more beautiful than Orpita. More beautiful. ইয়ার তো যোগ করলাম না, লাস্ট লেটার তো রিপিটেড হলো না, কিছুই হলো না, বরং মোর চলে এলো এখানে। আর এখানে মিত্রা ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন আওয়ার ক্লাস। মিত্রা হচ্ছে সবচেয়ে সুন্দরী। তাহলে আমরা কম্পারেটিভে মোর যোগ করছি, আর দেনটা যেমন হচ্ছে ইটস অল রাইট। সুপারলেটিভে দা যেমন যোগ হচ্ছিল ডেফিনিট আর্টিকেল, ইট রিমেইনস দ্য সেম। মোস্ট ব্যবহার করছি আমরা এখানে কম্পারেটিভে ব্যবহার করলাম মোর, সুপারলেটিভে ব্যবহার করলাম মোস্ট। খেয়াল করে দেখো, এটা কিন্তু পরীক্ষা অনেকে ভুল করে। এটা কখন হয়? সাধারণভাবে when we find adjectives which have more than 2 syllables, more than 2 syllables. This is a long piece, long pen, long single syllable. Say added, 2 syllables. But utter the word beautiful, beautiful, 3 syllables. Wonderful, wonderful. Superlative, 4 syllables. If you find adjectives
with more than 2 syllables. Usually, in comparative form, they take more, and in superlative form, they take most to indicate the change of degrees. স্যার আমরা আলোচনায় অবশ্যই থাকবো, একটা ফোন রয়েছে নিয়ে নি। হ্যালো, কে বলছো? নমস্কার ম্যাম। হ্যাঁ বলো, কে বলছো? ম্যাম আমি সুচেতা মাইতি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। আমার স্কুলের নাম বাদলপুর বিদ্যাভবন এইচএস। বেশ, কি প্রশ্ন রয়েছে বলো। বলছি ম্যাম আমার একটা পাস্ট পারফেক্ট ছিল, হি ইজ সিঙ্গিং এ সং। কিছু শুনতে হ্যাঁ, একটু জোরে কথা বলবে প্লিজ। একদম শুনতে পাচ্ছি না। বলছি হি ইজ সিঙ্গিং এ সং, এটা পাস্ট পারফেক্টে করতে হবে। প্রশ্নটা না জাস্ট পরিষ্কার হলো না, সিঙ্গিং অবধি শোনা গিয়েছে, তারপরে হি ইজ সিঙ্গিং এ সং, হ্যাঁ হি ইজ সিঙ্গিং আ সং, হ্যাঁ তারপর পাস্ট পারফেক্টে করতে হবে। পাস্ট টেন্স করতে হবে। হ্যাঁ বেশ, তুমি টেলিভিশন সেটের ভলিউম দিয়ে শুনতে থাকো কি বলছো। আমি যদি তোমার প্রশ্নটা ঠিকভাবে বুঝে থাকি, আই এম নট শিওর। হি ইজ সিঙ্গিং আ সং, এটাকে পাস্ট টেন্স করতে হবে। হি ওয়াজ সিঙ্গিং আ সং, বাট উই আর টিচিং হিয়ার ডিগ্রি চেঞ্জ। এনিওয়ে, আমরা আবারও ক্লাসে ফিরবো, তবে একটা বিষয়, যেহেতু যা নিয়ে আমরা পড়াশোনা করছি, ধরো আজকে আমরা ডিগ্রি চেঞ্জ নিয়ে আপাতত পড়ছি বা লেসন নাম্বার 7 পড়েছি, যদি এর ভিতরে কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কনফিউশনের জায়গা থাকে, তাহলে অবশ্যই তোমরা ফোন করতে পারো। সরাসরি কথা বলার জন্য ফোন নাম্বার যাচ্ছে। স্যার তাহলে আমরা আবার ক্লাসে ফিরছি। একদম নেক্সট পেজে স্যার। আমরা একটু আগে যেটা দেখলাম, তাতে আমরা শিখলাম সেখানে যে কিভাবে আমাদের মোর এবং মোস্ট আমরা এটা ব্যবহার করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি করছি, যেখানে শব্দগুলো যেখানে 2-এর বেশি সিলেবল রয়েছে। নাও look at the sentences. Sentence number 10, 11 and 12. Walking is a good exercise. Good, this is the adjective. Walking is a good exercise. Jogging is a better exercise than walking. Better, this is the adjective in comparative degree. Swimming is the best exercise. Best, superlative degree. তোমরা দেখো এখানে কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়ে যাচ্ছে। এর আগে আমরা পেয়েছি ইআর যোগ করা, তারপর পেয়েছি রিপিটেশন অফ দ্য লাস্ট লেটার, তারপর পেয়েছি মোর এবং মোস্ট ব্যবহার করা, কিন্তু এখানে দেখতে পাচ্ছি সিম্পলি সেসব কিছুই নেই। গুড, তার সঙ্গে ইয়ার যোগ নেই বা মোর কিছু নেই। বেটার, নিউ ওয়ার্ড, বেস্ট। কেন হচ্ছে এক্ষেত্রে? এগুলো অল দিজ আর ইররেগুলার ফর্মস। গুড, বেটার, বেস্ট, irregular forms. Bad, worse, worst, irregular forms. এই জায়গাগুলো চর্চার জন্য, শেখার জন্য তোমরা খুব বেশি করে ডিকশনারি থেকে সাহায্য নেবে তোমরা, যে এই শব্দগুলোর কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রিতে কিভাবে হয়। অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি, সেখানে অ্যাডজেক্টিভগুলোর যেগুলোর কম্পারেটিভ ডিগ্রি হয়, যে চেঞ্জ করা সম্ভব, সব অ্যাডজেক্টিভের তো কম্পারেটিভ সুপারলেটিভ হয় না, যেগুলোর হয় সেগুলো কিন্তু ওই ডিকশনারিটাতে, অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি, সেখানে কিন্তু ইররেগুলার ফর্মগুলোও দেওয়া আছে। ওকে, নাও সেন্টেন্স নাম্বার 13, 14, 15, এখান থেকে আমরা নতুন কিছু শিখবো আবার। প্ল্যাটিনাম ইজ ওয়ান অফ দ্য কস্টলিয়েস্ট মেটালস ইন দ্য ওয়ার্ল্ড। প্ল্যাটিনাম পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতুরগুলোর মধ্যে একটি ধাতু। প্ল্যাটিনাম ইজ কস্টলিয়ার দ্যান মোস্ট আদার মেটালস ইন দ্য ওয়ার্ল্ড। প্ল্যাটিনাম কস্টলি মেটালগুলো, সবচেয়ে কস্টলি মেটালগুলোর মধ্যে অন্যতম। ভেরি ফিউ মেটালস, খুব কম মেটাল ইন দ্য ওয়ার্ল্ড আর সো কস্টলি অ্যাজ প্ল্যাটিনাম। প্ল্যাটিনামের মতো কস্টলি খুব কম। এখানে সম্পূর্ণ ভিন্ন রকম, খেয়াল করে দেখো, ইন্ডিকেটিং নট এনি সিঙ্গল নেম, একটি কোনো নামকে বলছি না। আমরা যেমন একটু আগে বলেছিলাম মিত্রা ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল, আমরা যখন বলেছিলাম সেখানে গুবলু ইজ দ্য ফ্যাটেস্ট বয়, আমরা কিন্তু একটি ইন্ডিকেট করছিলাম।
কিন্তু এখানে দেখো নো সিঙ্গল নেম হ্যাজ বিন মেনশন। আমরা বলছি ওয়ান অফ দ্য কস্টলিয়েস্টদের মধ্যে অন্যতম। বোঝা যাচ্ছে? আমি যদি বলি হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার্স ইন আওয়ার টিম, ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার্স, তার মানে আমাদের টিমে অনেকে খুব ভালো গায়ক আছে, তার মধ্যে সে অন্যতম। তাহলে এটা আমরা ওয়ান অফ দ্য, তারপর সুপারলেটিভ ফর্ম করছি। কম্পারেটিভে কি হচ্ছে? কস্টলিয়ার দ্যান, এ অবধি ঠিক আছে। মোস্ট আদার মেটালস, বেশিরভাগ অন্য মেটালের চেয়ে, আমরা কিন্তু অনেকের মধ্যে একটি সেটা ইন্ডিকেট করছি। আর তারপর পজিটিভে কি করছি? ভেরি ফিউ, খুব কম মেটাল সো কস্টলি অ্যাজ প্ল্যাটিনাম, প্ল্যাটিনামের মতো কস্টলি আছে। তার মানে প্ল্যাটিনাম ইজ নট দ্য কস্টলিয়েস্ট মেটাল, তা নয়, ওয়ান অফ দ্য কস্টলিয়েস্ট। এই মুহূর্তে কস্টলিয়েস্ট মেটাল হচ্ছে রোডিয়াম, তো কিন্তু প্ল্যাটিনাম না। আমরা যদি রোডিয়াম বলতাম তাহলে কিন্তু আমরা বলতাম যে রোডিয়াম ইজ দ্য কস্টলিয়েস্ট মেটাল ইন দ্য ওয়ার্ল্ড নাও। তো কিন্তু এখানে যেহেতু প্ল্যাটিনাম বলেছি, ওয়ান অফ দ্য কস্টলিয়েস্ট, তাহলে এর বৈশিষ্ট্যগুলো কি? ইন্ডিকেটিং নট এনি সিঙ্গল নেম, ইন্ডিকেটিং ওয়ান নেম উইথ সাম আদার্স, অন্যদের সঙ্গে আমরা ব্যবহার করছি। স্টুডেন্টস, I have explained 5 major areas of degree change. 5 major areas. This discussion on degree change of degree of adjective, I hope this discussion will help you to learn how to change degrees. মাধ্যমিক পরীক্ষায় তোমাদের ডু অ্যাজ ডিরেক্টেড যেটা থাকে সেখানে ডিগ্রি চেঞ্জ থাকতেই পারে। ওকে, বেশ, আমরা দুটো ধাপ অলরেডি কমপ্লিট করে ফেলেছি, একটা টেক্সট বুক আর একটা গ্রামারের যা পড়ার কথা ছিল। এবং টেক্সট বুক আর গ্রামারের পাশাপাশি আরও একটা ভীষণ গুরুত্বপূর্ণ অধ্যায় বা ভীষণ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রয়েছে, তাহলে রাইটিং স্কিল। এটা শুধুমাত্র যে পরীক্ষার ক্ষেত্রে বা পরীক্ষায় নম্বর পাওয়ার ক্ষেত্রেই প্রযোজ্য তেমনটা নয়, জীবনভর এটা কাজে লাগে। তো সেই জন্য সেই রাইটিং স্কিলটার দিকেও আমাদের একটু জোর দিতে হবে, একটু না অনেকটা জোর দিতে হবে। তাই পরের স্টেপটা অর্থাৎ থার্ড স্টেপে আজকে আমরা রাইটিং স্কিল পড়বো। স্যার, okay, so now we are moving to writing skill. Students, please open page number 68. In page number 68 you will find there are a list of writing skills. আমি যারা তোমরা পড়া শুনছো তোমাদের জন্য বলে রাখি, এর আগে আমি ক্লাস 10 এর মাধ্যমিক পরীক্ষার্থী যারা 2021 এর জন্য, তাদের জন্য 1 অগাস্ট আমি শিখিয়েছিলাম বায়োগ্রাফি রাইটিং। আমি 11th জুলাই শিখিয়েছিলাম ডায়ালগ রাইটিং, ফর্মাল লেটার শিখিয়েছিলাম 22nd অগাস্ট। তোমরা এগুলো পুরনো ক্লাসগুলো থেকে ইউটিউব বা ফেসবুক থেকে দেখে নিতে পারো। টুডে উই আর গোয়িং টু এক্সপ্লেইন প্রসেস রাইটিং। প্রসেস রাইটিং, দিস উইল বি আওয়ার টপিক ফর টুডে। নাও তোমরা যারা এতদিন আমার ক্লাস শুনছো তোমরা সবাই জানো রাইটিং স্কিল শেখার ক্ষেত্রে আমরা প্রথমে কি করতে হয় আমাদের? হোয়াট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট দ্যাট উই নিড টু রিমেম্বার? ড্র মার্জিনস অন অল 4 সাইডস অফ দ্য পেজ। এটা আমি বারবার করে বলি, মাধ্যমিকে অবশ্যই চারদিকে মার্জিন টানবে, জায়গা রাখবে। পরীক্ষককে কিন্তু অনেক লিখতে হয় খাতায়, মানে তোমরা যত লেখো তত লিখতে হয় না, কিন্তু কম নয়, কারণ ছোট 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 করে পার্ট মার্কিং করতে হয় অনেকগুলো, জানো বাবা। এই যে ধরো প্রসেস রাইটিং তুমি পরীক্ষায় লিখেছো, পরীক্ষককে গোটা 10 তো পার্ট মার্কিং করতে হবেই, বেশিও করতে হতে পারে। তারপর বাঁ দিকে আবার ফুল মার্কিং করবেন। এবার তোমরা যদি জানো অনেকে পরীক্ষা না পুরো খাতা জুড়ে লেখে, জানো পরীক্ষকরা তখন কি হন, তারা তো পার্ট মার্কিং করতে পারেন না, ফুল মার্কিং করতে পারেন না, অসুবিধে হয়। অসুবিধে হলে বিরক্ত তোমরা হয় না, অসুবিধা হলে বিরক্ত হবে না? তো তেমনিভাবে পরীক্ষকরাও বিরক্ত হন। আর পরীক্ষক বিরক্ত হওয়া খুব খারাপ, জানো তো, নম্বরের উপর কখনো কখনো প্রভাব পড়ে। তো তার ফলে পরীক্ষককে বিরক্ত করো না, উনি যাতে একটু ভালো মন নিয়ে ভালো মেজাজ নিয়ে খাতা দেখতে পারেন। তোমাদের নম্বর বললে তো একটা ব্যাপার আছে, সেই ব্যবস্থাটা আর কি তোমাদেরকেই করে দিতে হবে। অবশ্যই ক্লাসে ফিরবো, একটা ফোন রয়েছে, ফোন নিয়ে নেবো। হ্যালো, কে বলছো? গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। বলো। আমার একটা ডিগ্রি থেকে আসছে। তো আমি went to school feeling that he was the roast on
he was the roast boy on earth. Use the positive degree of roast. Swami felt that no other boy in the world is or was so bad as he was. Worst, this is the superlative form. Worse, this is comparative form. Bad, this is the positive form. So, if you want to make it positive, change the degree in positive form, তোমাকে যেটা করতে হবে পজিটিভ ডিগ্রি ব্যবহার করতে হবে। আমি ডিগ্রি চেঞ্জের নিয়মগুলো বলার সময় বলেছিলাম লাস্ট পয়েন্টটা, লাস্ট না তার আগেরটা, যে সেখানে ইররেগুলার ফর্ম যেখানে থাকে এই ইররেগুলার ফর্মটা ব্যবহার করতে হবে। আই হোপ তুমি বুঝতে পেরেছো সকলে। আমরা আবার চলে আসি রাইটিংয়ে। সো I was explaining to you, I was trying to explain to you the importance of drawing margins on all four sides. এবার রাইটিং স্কিল শেখার জন্য আমরা জানি practically there are 3 steps. In the first step you need to learn what are the important points that we need to remember in writing this particular type of answer. What are the important points? What are the important points? কেন? We all know that each and every type of writing demands some unique features to remember. কিভাবে আমরা একটি উত্তর লিখব তার কিছু নির্দিষ্ট প্রত্যেকটি ধরনের আছে। তো এটা শিখলে তুমি ঠিকভাবে লিখতে পারবে। আমি এটা আলোচনা করব। Then you need to get a model answer. Of course you will get the model answer from the teacher. That will help you. আমি তোমাদের একটি মডেল আনসার দেব। And the last point is very important and very important, practice. শিক্ষক তো শিখিয়ে যান, শিক্ষক ক্লাসে পড়ান, কোনো ছাত্র সেই পড়ানো শুনে 100-তে 90 পায়, 95 পায়, কেউ 100ও পায়, আবার কেউ একটু কম নম্বরও পেয়ে যায়। তাহলে ফারাকটা হয় কোন জায়গাটা? দ্য থার্ড পয়েন্ট, প্র্যাকটিস। কে কত ভালো করে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো শিখতে পারছে। তোমরা যারা পড়া শুনছো, তোমরা যারা মন দিয়ে শুনছো, এগুলোকে ভালো করে শিখবে, তারা বেশি নম্বর পরীক্ষায় পাবার তোমাদের সম্ভাবনা বাড়বে, মডেল আনসারটা বুঝবে এবং লাস্টে প্র্যাকটিস করবে। ক্লিয়ার? সো উই আর টেকিং দ্য ফার্স্ট পয়েন্ট। প্রসেস রাইটিং এর ক্ষেত্রে হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস দ্যাট উই নিড টু রিমেম্বার ইন কেস অফ রাইটিং আ প্রসেস। দেখা যাক কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট, ইউজ প্যাসিভ ভয়েস। অল দ্য সেন্টেন্সেস ইন আওয়ার প্রসেস রাইটিং will be written in passive voice. Second point, use linkers. You need to use linkers. How many linkers? If there are 10 sentences, you will use 9 linkers. Add introduction. একটি introduction দেবে, যে বিষয়টা সম্পর্কে লিখছো তার সম্পর্কে বলবে। But remember, you will not add a separate sentence as an introduction. In the entire answer, you will accommodate the introduction. আমি দেখিয়ে দেবো মডেল আনসারে কীভাবে সেটা করতে হবে। You will add a conclusion. Of course, again, not a separate sentence. You will conclude the answer in such a way that the reader will understand this is the conclusion. And use one paragraph, একটি মাত্র প্যারাগ্রাফে শেষ হবে। So these are the 5 points, 5 important points that we need to remember in case of process writing. Use of passive voice, all the sentences will be in passive voice. Use linkers, use introduction, use conclusion, and the answer will be in 1 point. Clear? 1 paragraph. Everyone? Very easy, very simple. Very simple if you try to understand properly. Now, let's have a question. There is a question. মাধ্যমিকে যে ধরনের প্রশ্ন তোমাদের এসে থাকে সেরকম প্রশ্ন। রাইট এ প্যারাগ্রাফ, একটি প্যারাগ্রাফে লিখতে হবে ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, প্রায় 100 শব্দের মধ্যে। আমি বলেছি 100 +- 5% or 10%, ঠিক আছে। ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস ডেসক্রাইবিং দ্য process of preparing something. আমরা যখন বলি when we say process writing, we actually indicate the writing. It's a you will write a paragraph. In the paragraph, you will describe the process of preparing something.
process of constructing something, process of making something. We, in simple word, we call it process writing. The process of preparing tea, চা তৈরি করা, চা পান করেন মানুষ, সেই চা তৈরি করা, ইউজিং দ্য গিভেন পয়েন্টস। নম্বর থাকবে তোমাদের 10। এবার কি কি পয়েন্ট? বাই টি লিফ, চা পাতা, সুগার, মিল্ক, এগুলো বাই কেনো। টেক ওয়াটার ইনটু আ প্যান, একটা পাত্রে, প্যানের মধ্যে করে তুমি জল নাও। বয়েল ওয়াটার অন ওভেন, ওভেনে জলটা গরম করো। ওয়ার্ম আ টিপট, একটি টিপটে সেটাকে গরম করো, টিপটটাকে। পুট টি লিফ ইনটু ইট, সেই টিপটের মধ্যে চা পাতা দাও, টি লিফ দাও। পোর হট ওয়াটার ইনটু দ্য টিপট, এই টিপটে হট ওয়াটার, গরম জল ঢালো। ক্লোজ দ্য লিড, ঢাকনাটা বন্ধ করো। লিভ ইট ফর 3 মিনিটস, 3 মিনিট সেভাবে রেখে দাও। স্ট্রেইন ওয়াটার, জলটাকে এবার ছেঁকে নাও। পোর ইট ইনটু কাপ, কাপে ঢালো। অ্যাড মিল্ক অ্যান্ড সুগার ইফ নিডেড, দরকার হলে সুগার অ্যান্ড মিল্ক অ্যাড করো। সার্ভ ইট, এবার সেটা দিয়ে দাও। You can ask me a question, sir, you have described how tea is prepared, how to prepare tea. আপনি তো বলে দিলেন, আপনি তো ব্যাখ্যা করলেন, তাহলে প্রসেস রাইটিংয়ে আলাদা করে আমাদের কি লিখতে হবে? স্যার, ইউ হ্যাভ এক্সপ্লেইন। এই প্রশ্নটা তোমাদের কারোর মাথায় যদি আসে, আমি বলবো খুব স্বাভাবিক মাথায় আসা, কারণ খেয়াল করে দেখো পয়েন্টগুলো যেভাবে দেওয়া আছে আর আমি যেভাবে বর্ণনা করলাম সম্পূর্ণ ভিন্নভাবে আমাদের লিখতে হবে। কেন? খেয়াল করে দেখো আমি কি বলেছি একটু আগে, আমি বলেছি প্যাসিভ ভয়েস ব্যবহার করো। আর আমি তোমাদের খেয়াল করে দেখেছো আমি কি বললাম এতক্ষণ ধরে? অল দ্য সেন্টেন্সেস আর গিভেন, অল দ্য পয়েন্টস আর গিভেন ইন ইম্পারেটিভ ফর্ম। আর আমি বলার সময়ও বলেছি ইম্পারেটিভ ফর্ম। কিনে আনো, এটা নাও, গরম করো। I am asking you to do something. This is the imperative sentence. No. আমরা শিখে গেছি এতক্ষণে, স্যার আমরা তো প্যাসিভ ভয়েসে লিখবো, ইন্ট্রোডাকশন আমরা তো ইম্পারেটিভ সেন্টেন্সে লিখবো না। আমরা এবার দেখা যাক মডেল আনসারে ইম্পারেটিভ ফর্মটাকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে ব্যবহার করি। নেক্সট, ওকে, দিস ইজ দ্য আনসার। দেখো এবার তোমরা, আমরা দিস ইজ ওয়ান মডেল আনসার। টি আমরা কার সম্পর্কে বলছি? তোমরা এভাবে লিখবে, লেখার সময় লেখার বৈশিষ্ট্যগুলো দেখো। টি, চা, যেটা আমরা প্রস্তুত করতে যাচ্ছি। অ্যান ইমেন্সলি পপুলার ড্রিঙ্ক, ইমেন্সলি ভীষণভাবে পপুলার ড্রিঙ্ক, জনপ্রিয় পানীয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীতে। দেখো আমি এখানে অ্যান ইমেন্সলি পপুলার ড্রিঙ্ক অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমি ইন্ট্রোডাক্টরি পার্টটা বললাম, আমি একটা আলাদা সেন্টেন্স ব্যবহার করিনি। I have given the introduction without adding a separate sentence. ভালো করে দেখে বোঝো কিভাবে লিখতে হবে তোমাকে। Is prepared, passive voice, আমি বলেছিলাম কি all the sentences will be written in passive voice. Is prepared, আমি যখন আনসারটা মডেল আনসারটা তোমাদের ব্যাখ্যা করে করে বলছি, তোমরা চেক করে নাও, আমি যা বলছি বিশ্বাস করে নেবে না, চেক করে নাও যে স্যার তো মুখে বললেন এগুলো, স্যার কি আমাদের মডেল আনসার দেওয়ার সময় সেটা নিজে অনুসরণ করলেন? আমরা পরীক্ষার সময় কিভাবে লিখব চেক করো। ইজ প্রিপেয়ার্ড প্যাসিভ ভয়েস ইন দ্য ফলোয়িং প্রসেস, এই নিম্নলিখিত পদ্ধতিতে তৈরি হয়। ফার্স্ট অফ অল, লিঙ্কার, টি লিফ, সুগার অ্যান্ড মিল্ক আর বট, প্যাসিভ ভয়েস। Then linker, water is taken, passive voice, in a pan. Thirdly, linker, this water is boiled, passive voice. Next, another linker, a teapot is warmed, একটা টিপটকে উষ্ণ করা হয়, গরম করা হয়, উষ্ণ করে নেওয়া হয়। In the fifth step, another linker, পঞ্চম ধাপে, tea leaf is put, this is passive voice. After that, hot water is poured. After that, linker is poured, passive voice, into the teapot. In the seventh stage, another linker, the lid is closed, use of passive voice. Now, another linker, it is left, এটা রেখে দেওয়া হয় for around 3 minutes, 3 মিনিটের মতো সময়, ওটাকে ঢাকা দিয়ে লিড বা ঢাকনাটাকে বন্ধ করে রেখে দেওয়া হয় 3 মিনিটের মতো। ইন দ্য নাইন্থ প্লেস, অ্যানাদার লিঙ্কার,
ওয়াটার ইজ স্ট্রেইনড, জলটাকে ছেঁকে নেওয়া হয় উইথ দ্য হেল্প অফ এ সিভ। সিভ হচ্ছে ওই ছাঁকনি যাকে বলি বাংলায় আমরা, উইথ দ্য হেল্প অফ এ সিভ, বাই ইউজিং আ সিভ উই স্ট্রেইন দ্য ওয়াটার, আমরা জলটাকে ছেঁকে নিই, ছাঁকনিতে আটকে যায় পাতাগুলো। দেয়ার আফটার another linker, the hot liquid is poured, passive voice, into a cup, একটা কাপে, এগুলো কাপে ঢালা হয়। if needed another linker, milk and sugar are added to it, যদি প্রয়োজন হয় মিল্ক অ্যান্ড সুগার অ্যাড করা হয়, আর অ্যাডেড, প্যাসিভ ভয়েস। অ্যাট দ্য এন্ড আমরা বুঝিয়ে দিলাম, দিস ইজ দ্য কনক্লুডিং পার্ট অফ দ্য প্রসেস রাইটিং। অ্যাট দ্য এন্ড, টি ইজ রেডি, প্যাসিভ ভয়েস, ইজ রেডি টু বি সার্ভড, টু বি সার্ভড প্যাসিভ ভয়েস হচ্ছে, আমরা ইজ রেডি টু বি সার্ভড প্যাসিভ ভয়েস হচ্ছে। খেয়াল করে দেখো স্টুডেন্টস, আমি বলছি বলে শুধু মেনে নেবে না আমার কথা। শিক্ষা মানে কারুর কথা বিনা বিচারে গ্রহণ করা নয়, বিনা বিচারে কারুর কথা গ্রহণ করা হচ্ছে কুসংস্কার। শিক্ষা হচ্ছে যাচাই করে নেওয়া, আস্ক ওয়াই, হোয়ার, হাউ, হোয়াট। আমি যেগুলো পয়েন্ট বলেছি তোমরা এগুলো চেক করে নাও এই আনসার থেকে, তোমরা পরবর্তীতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ থেকে তোমরা দেখতে পাবে, সেখান থেকেও তোমরা চেক করবে এবং নিজে যখন এরপর প্র্যাকটিস করবে তুমি এইভাবে লিখবে। আরেকটি বৈশিষ্ট্য আমি তোমাদের বলে দিই, আমি কিন্তু তোমাদের দেখো যে আনসারটা তোমাদের জন্য লিখে দিয়েছি মডেল আনসার, এই আনসারটা পড়লে যে কোনো মানুষের মনে হবে দিস ইজ রিটন বাই আ স্টুডেন্ট অফ ক্লাস 10। সবসময় জানবে নিজে তুমি যদি কিছু লেখো সেটার কৃতিত্ব পরীক্ষক অনেক বেশি দেন। অনেক বড় বড় ওয়ার্ড, জটিল জটিল বাক্য, বড় বড় উত্তর অন্যের লেখা মুখস্থ করে পরীক্ষায় লিখলে এক্সামিনাররা বুঝতে পারেন। এক্সামিনাররা খুব খারাপ খারাপ মানুষ হন জানো, তারা না কী করে বুঝে যান কোনটা ছাত্রছাত্রী নিজে লিখেছে আর কোনটা অন্যের লিখে দেওয়া উত্তর লিখেছে। আমরা সবসময় নিজের লেখাটাকে নম্বর বেশি দিই, কৃতিত্ব দিই, আমরা তো সেটাই দেখতে চাই। এই রকমভাবে সহজ করে লিখবে, বাড়িতে প্র্যাকটিস করো। আমি তোমাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করলাম ইম্পর্টেন্ট পয়েন্টস টু রিমেম্বার আর মডেল আনসার। এবার বাড়িতে টেস্ট পেপারস, কোয়েশ্চেন ব্যাংক এগুলো থেকে খুব খুব করে প্র্যাকটিস করতে থাকো। বেশ, আপাতত প্রথম 3টে স্টেপ আমরা কমপ্লিট করে ফেলেছি এবং যেটা স্যারও বলছিলেন যে প্র্যাকটিস করার কথা, বা যারা ধরো ক্লাসটা মিস করে গেছো বা অর্ধেক সময় পর আমাদের সঙ্গে যোগ দিয়েছো, তোমাদের জন্য ফেসবুক বলো বা ইউটিউব বলো, তোমরা এই ক্লাসটা পেয়ে যাবে সিটিভিএন একেডির পেজে এবং সে জায়গায় দাঁড়িয়ে তোমরা ক্লাসটা আরেকবার দেখে নিতে পারো। কোথাও যদি কোনো প্রশ্ন থাকে আরেকবার যদি ক্লাসটা দেখে নাও তাহলে হয়তো সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজেরাই খুঁজে পাবে। আর আমরা এখনও বেশ কিছুক্ষণ আছি, সমস্যা থাকলে অবশ্যই ফোন করতে পারো, সরাসরি কথা বলার জন্য ফোন নাম্বার যাচ্ছে। তবে এই যে আমরা পড়াশুনো করলাম, এত প্রিপারেশন নিলাম, প্রিপেয়ার্ড করলাম নিজেদেরকে, কিন্তু কোথাও একটা গিয়ে না পরীক্ষার হলে ঢোকার আগে বা পরীক্ষা যত এগিয়ে আসে ততই মনে হয় যে আমরা কিছুই পড়িনি, আমরা কিছুই জানি না, বা যা পড়েছি সেটা আমরা ভুলে যাচ্ছি, গুলিয়ে যাচ্ছে। এই গোটা বিষয়টা স্যার, এটা কিন্তু পড়ুয়াদের মনেই হয়। এবার মানে আমার, আপনার বা আমাদের হয়তো সব স্টেজে দাঁড়িয়েই এটা মনে হয়, বা এখনও যদি কোনো পরীক্ষা চলে আসে সামনে তাহলে হয়তো মনে হবে যে পড়েছিলাম সবই কিন্তু কিছুই মাথায় থাকছে না। এই বিষয়টা কিভাবে গাইড করবেন পড়ুয়াদের? এটা একটি খুব বড় সমস্যা, অনেক সময় ছাত্রছাত্রীদের এটা হয় এবং আমি বহুবার দেখেছি। পড়াশুনো করেছে, সারা বছর পড়ছে, পরীক্ষা যখন এগিয়ে আসছে তখন হঠাৎ করে বাবা মা সন্তানকে নিয়ে কাউন্সেলিং সেশনে চলে আসেন, বা ছাত্রছাত্রীরা তারা জানতে চান, বাবা মায়েরা জানতে চান, সকলেই উদ্বিগ্ন। স্যার সব না গুলিয়ে যাচ্ছে, মানে পড়েছি তো সব, শিখেছি তো এতগুলো, কিন্তু না মানে মনে আসছে না, পরীক্ষা হলে গিয়ে সব মনে হচ্ছে গুলিয়ে যাবে, আমি না পারছি না, আমার না। কি করবে এরকম সমস্যা হলে? কি করবে তার আগে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি যে কেন এটা হচ্ছে। আমরা মনে করো তুমি একটা পরীক্ষা দিতে যাচ্ছ, তুমি পরীক্ষা দেবে, এই পরীক্ষার জন্য তোমাকে 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এই 10টি প্রশ্নের উত্তর লেখার জন্য তুমি 50টা প্রশ্নের উত্তর শিখেছো। এখন তুমি যখন মনে করার চেষ্টা করছো, আচ্ছা এই প্রশ্নের উত্তরটা কি হবে, হোয়াট ডু ইউ অ্যাকচুয়ালি ডু, তুমি
একটা নিউরাল কানেকশন এস্টাবলিশ করার চেষ্টা করো। তোমার ব্রেইন সেলে যেখানে এই তথ্যটা রয়েছে তুমি সেটাকে খুঁজে আনার জন্য, তুমি সাইন্যাপটিক কানেকশনগুলো এস্টাবলিশ করার জন্য ব্রেইনের মধ্যে ইউ ইগনাইট এ সার্চ ইঞ্জিন, একটা সার্চ ইঞ্জিনকে পাঠিয়ে দাও, এই খুঁজে আনতো এই প্রশ্নের উত্তরটা কোথায়। ও গিয়ে খুঁজবে কি, ও তো দেখে অনেক 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 প্রশ্নের উত্তর খুঁজতে থাকে। ও কখনো কখনো বিভ্রান্তি তৈরি হয়। এই বিভ্রান্তিটা যখন তৈরি হয়, যখন পট করে মনে আসে না, এটা অ্যাকুমুলেটেড হতে থাকে। আরে আমি তো এটা মনে করতে পারছি না, আমার তো কনফিউজ। এই যত বোধটা বাড়তে থাকে তত তার মধ্যে স্ট্রেস যে তৈরি হয়, টেনশনটা তৈরি হয়। আমরা জানি সকলে স্ট্রেস এবং টেনশন এটা আমাদের এফেক্টিভনেসটা কমিয়ে দেয়। আমাদের এই যে আমাদের মনে রাখার, সেটাকে আবার স্মরণ করার, শেখার গোটা প্রসেসটা ক্রমাগত আরও স্লো হতে থাকে, আরও অসুবিধা হতে থাকে, সে আরও ডিস্ট্রেসড ফিল করতে থাকে। একটা ভিশিয়াস সাইকেলের মতো চলতে থাকে, বাড়তে থাকে, আরও বাড়তে থাকে। ব্রেক দ্য সাইকেল। একটা সহজ তথ্যকে প্রথমে বুঝে নাও। তুমি পরীক্ষা হলে ঢুকতে যাচ্ছ, তার আগে প্রস্তুতি নিচ্ছ এতদিন ধরে, বছর ধরে। তুমি কোয়েশ্চেন পেপার হাতে পাওয়ার আগে অবধি তোমার মাথায় রয়েছে 10টা উত্তর লিখতে হবে, 50টা প্রশ্নের উত্তর রয়েছে তোমার মাথায়, 50টা রয়েছে। দ্য মোমেন্ট ইউ গেট দ্য কোয়েশ্চেন পেপার হাতে, যে মুহূর্তে কোয়েশ্চেন পেপার তুমি পেলে, ইউ রিড দ্য কোয়েশ্চেন্স, 10টা প্রশ্নের উত্তর লিখতে হবে, 10টা পড়লে তুমি। আমাদের ব্রেইনটা ভীষণ ভীষণ এফেক্টিভ। ও অটোমেটিক্যালি বাকি 40টাকে তখন আর টাচ করবে না, ও এক্স্যাক্টলি 10টাকে এবার খুঁজে আনবে। অর্থাৎ পরীক্ষার আগে যে মনে হচ্ছিল আমার একটার সঙ্গে একটা গুলিয়ে যাচ্ছে, আমি মনে রাখতে পারছি না, কি হবে আমি মনে করতে পারছি না, তখন কিন্তু এটা অটোমেটিক্যালি তোমার ব্রেইন তৈরি হয়েছে এমনভাবে, হিউম্যান ব্রেইনের এফেক্টিভনেসটা এমনভাবে তৈরি হয়েছে, ও কিন্তু বাকিগুলো থেকে তোমাকে এলিমিনেট করে ঠিক জায়গায় ঠিকঠাক সার্চ ইঞ্জিন তখন ঠিক জিনিসটাকে খুঁজে নিয়ে চলে আসবে সাধারণভাবে, যদি না তুমি ভীষণ রকম ডিস্ট্রেসড হয়ে যাও। কাজেই ভরসা রাখো, তোমার কাজ, বিশ্বাস রাখো এই পদ্ধতিটায়। পদ্ধতিটা কি? ছাত্র ছাত্রী, তোমার কাজ শেখা, তুমি শিখতে থাকো। ইউ ডু দ্য বেস্ট ফর ইয়োর প্রিপারেশন। তুমি শিখতে থাকো, তুমি পড়ো, তুমি লেখো, তুমি বোঝো, তুমি সেটাকে আবার লেখো, রিভিশন দাও, এই কাজটা তুমি করতে থাকো। এখন তুমি মাথায় অনেক কিছু রয়েছে, তোমার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে কনফিউশন তৈরি হওয়া খুব স্বাভাবিক, হতেই পারে। আমাদের পরীক্ষার জন্য একটা চাপ তো রয়েছে। চাপ মানে এটাকে আমরা বলি স্ট্রেস, স্ট্রেস। স্ট্রেস মানে হচ্ছে ভালো চাপ। পরীক্ষায় এসে গেছে, একজনের কোনো হুঁশই নেই, সে ঘুমোচ্ছে, নাক ডেকে ঘুমোচ্ছে, থাকে না অনেকে। বাবা মায়েরা বলেন, কী রে তোর তো কোনো হুঁশই নেই, পরীক্ষা এসে গেছে, তুই তো ঘুমোচ্ছিস, সারাদিন টিভি দেখছিস, খেলছিস, তোর কোনো চিন্তা হয় না। অর্থাৎ তার মধ্যে স্ট্রেসটা কম, স্ট্রেসটা থাকা দরকার। আমাকে করতে হবে কাজটা, এটা আমাদের পক্ষে ভালো, দিস গুড। স্ট্রেসটা যখন একটা সীমা পেরিয়ে যায় তখন এটা হয়ে যায় ডিস্ট্রেস, যেটা আমাদের পক্ষে ক্ষতিকর। আমরা যেটাকে এক কথায় স্ট্রেস বলি, আমরা টেনশন বলি। কাজে স্ট্রেসটা থাকা ভালো পরীক্ষার আগে, এটা আমাদের আসলে সাহায্য করে। যার স্ট্রেস একদম হয় না তার পক্ষে কিন্তু একটু অনেক কিছু ভেবে দেখার আছে কেন হচ্ছে না। কাজে কিছুটা হওয়া ভালো, তার সঙ্গে একটু কনফিউশন হতে পারে, ওটাকে মাথায় চড়তে দিও না। জেনে রাখো তোমার ব্রেইন ইজ ইকুইপড এনাফ, পরীক্ষা হলে ও গিয়ে ঠিক সার্চ ইঞ্জিন দিয়ে ঠিক জিনিসটাকে বার করে আনবে। আর যদি তুমি খুব বেশি ডিস্ট্রেসড হয়ে যাও, তোমার ব্রেইনের ফাংশন যদি পরীক্ষার আগে খুব বেশি ক্লান্ত করে ফেলো, আমি কেন পারছি না, আমাকে পারতেই হবে, এটা যদি খুব বেশি হয়ে যায়, ওভারডুইং ইজ নট হেল্পফুল। তখন আমাদের আস্তে আস্তে পদ্ধতিটা স্লো ডাউন করতে থাকে। সো স্টুডেন্টস, তোমরা যারা পড়া শুনছো, তোমরা কয়েকটা তথ্য পেলে স্ট্রেসটা ভালো, এই পড়তে হবে, এটা একটু থাকা ভালো। বেশি হয়ে গেলে ডিস্ট্রেস, সেটা খারাপ। আর পড়তে থাকো, লিখতে থাকো, প্রস্তুতি দিতে থাকো। পরীক্ষা হলে নিজের উপর আস্থা নিয়ে যাও। আমাদের সকলের
আমাদের এটা কম বেশি হতে থাকে। প্রশ্নপত্র হাতে পেলে একটু মাথা ঠান্ডা করে নেবে। যদি দেখো খুব বেশি টেনশন হচ্ছে, ক্লোজ ইওর আইজ, পরীক্ষা হলে বসবে, ক্লোজ ইওর আইজ, ডিট্যাচ ইয়োর সেলফ ফ্রম এভরিথিং, অন্যান্য সমস্ত কিছু থেকে নিজেকে একটু বিচ্ছিন্ন করে নেবে। টেক আ ডিপ ব্রিথ, কয়েকবার গভীরভাবে প্রশ্বাস গ্রহণ করবে, ধীরে ধীরে নিঃশ্বাস ত্যাগ করবে। এটা আমাদের ব্রেইনের মধ্যে টেনশনটাকে স্লো ডাউন করতে সাহায্য করে। আর সে সমস্ত মানুষের সঙ্গ পরিহার করবে যারা নিজেরা ভয়ঙ্কর টেনশন করেন, কারণ এটা অনেকটা সংক্রামক। আর অভিভাবক অভিভাবিকাদের বলি, সন্তানের একটু আধটু চিন্তা হওয়া ভালো, কিন্তু সারাক্ষণ যদি তাকে খুব বেশি রকমভাবে চাপাচাপি করা যায়, তাতে তার রেজাল্ট ভালোর বদলে আরও ঘাটতি হতে পারে। এবং এরই পাশাপাশি আরও একটা প্রশ্ন রয়েছে স্যার, সেটা হলো যে কমন ফ্যাক্টর কিছুটা কাজ করে, মানে আমি যা পড়লাম বা আমি যার জন্য তৈরি হয়েছি, যা যা নিয়ে তৈরি হয়েছি, মানে আমি সেই কমন জিনিসগুলো পাবো তো, মানে প্রশ্নপত্রে আমার কমন ফ্যাক্টরগুলো কতটা কাজ করবে, এই প্রশ্নটা হয়তো পড়ুয়ারা তারা মানে মুখে বলেন না, কিন্তু ভাবায় অনেক বেশি। এটা ভালো না খারাপ, বা যদি এটা ভাবনা চিন্তা থেকেই থাকে, তাহলে এটা থেকে কিভাবে সার্ভাইভ করা যায়? কিভাবে আমরা এটাকে হাউ টু হ্যান্ডেল দ্য কোয়েশ্চেন অফ গেটিং কমন কোয়েশ্চেন্স। প্রথমত বলি, দ্য ভেরি কনসেপ্ট অফ কমন অর লার্নিং সামথিং সিলেক্টিভ ইজ হার্মফুল। আজকের দিনে এই খুব খুব খারাপ হয়ে যাচ্ছে, খুব ক্ষতি হয়ে যাচ্ছে ছাত্রছাত্রীদের কমন সিলেক্টিভ কিছু প্রশ্ন পড়ার প্রবণতা। তুমি যদি কমন পড়ো, তাহলে যেটা হবে, সিলেক্টিভ প্রশ্ন পড়লে দেয়ার ইজ অলওয়েজ আ পসিবিলিটি, তুমি মোট 10টা প্রশ্নের মধ্যে 6টা শিখলে 2টো লিখতে হবে, তাহলে যেটা বাদ দিলে দেয়ার ইজ অলওয়েজ দ্য পসিবিলিটি দ্যাট দেয়ার মে বি আ কোয়েশ্চেন হুইচ ইউ হ্যাভন্ট লার্ন। এর থেকে, এই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি যা করবে তা হলো, যে টেক্সটটা তোমার রয়েছে ভালো করে শেখো, ভালো করে শেখো। এই পদ্ধতিটাকে ত্যাগ করো, সিলেক্টিভ পড়ার, কমন পড়ার। যেটুকু পড়তে হবে, তোমার পড়াটা তোমার কাজ, ভালো করে পড়ো, ভালো করে শেখো। কমনের কথাটাই ভেবো না। তুমি যদি শেখো, আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা হলে যাবে, আমি তো শিখেছি, যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন আমি উত্তর দিতে পারবো। এই দেখো না, আমি তোমাদের বোঝাচ্ছি, আমি পড়াচ্ছি তোমাদের, আমি কি সব প্রশ্নের উত্তর মুখস্থ করে আসছি? আমি শিখেছি, আমি ছাত্র হিসেবে শিখেছি, আমি তোমাকে শিখতে সাহায্য করতে পারি। আমার কমন পাওয়া নিয়ে তো কোনো ভয় হয় না, তোমারও হবে না বাবা। ভালো করে শেখো, কমন পাওয়ার দিকটা ভুলে যাও, ভেবো না ওভাবে। একেবারে। এবং সে জায়গায় দাঁড়িয়ে পড়াশুনো যতটা কাজে দেবে, ঠিক ততটাই হয়তো এই আলাপচারিতাগুলো বা এই কথাগুলো যদি তোমরা খুব মন দিয়ে শোনো, শুধু তোমরাই কেন, অভিভাবকরা রয়েছেন তারাও যদি শোনেন, তাহলে হয়তো প্রপার গাইডলাইন্সটা পাওয়া যাবে। অনেক ধন্যবাদ জানাবো স্যারকে এত সুন্দরভাবে গোটা বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য। পাশাপাশি তোমাদের সকলকে ধন্যবাদ জানাবো। এভাবেই এডুকেশন অনলাইনে নজর রেখো। আজ এ পর্যন্তই, নমস্কার।